ফিরে এলাম আমরা আবার সেই হিস্ট্রি ক্লাসে। আমাদের আজকে এই রেলওয়ে এক্সাম ওরিয়েন্টেড যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তার মধ্যে আজকের যে বাছাই টপিকটা রয়েছে সেটা হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি শুধু আরআরবি এনটিপিসির জন্যই ইম্পর্টেন্ট এমন ব্যাপার নয়, বা রেলের গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট এমনও ব্যাপার নয়। এটা আমরা যদি পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখি সেখানেও কিন্তু একই রকমভাবে ইম্পর্টেন্ট। আজকের টপিকে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করাবো যেখানে আমাদের প্রশ্নগুলো এসছে এবং সেগুলো আমি মেনশন করব। ফার্স্ট যে জায়গাটা বলতে চাইছি সেখানে হচ্ছে টাইপস অফ সোর্সেস অ্যান্ড হিস্টোরিক্যাল কনস্ট্রাকশন। তাহলে এই যে সোর্সেস বা কনস্ট্রাকশনটা তৈরি হয় কিভাবে, এটা আমাদের দেখতে হবে যে ওই সোর্স আমাদের তৈরি করে আমাদের দুটো ভাগে, মেনলি দুটো ভাগে। একটা ভাগে থাকে হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স, আরেকটা ভাগে থাকে হচ্ছে লিটারারি সোর্স। আমি একটু মেনশন করছি। তোমরা দেখার চেষ্টা করবে। একদিকে হচ্ছে ইতিহাসের উপাদান, বাংলা লিখলাম। এখানে দুটো ভাগ দেখছো, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং আরেকটা ভাগে থাকলো হচ্ছে লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান। এই দুটো হচ্ছে মেন ভাগ। এই দুটো ভাগকে মাথায় রেখে আমাদের কিন্তু এগোতে হবে। এবার এই দুটো ভাগ পড়তে গিয়ে তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা তো এটাও পড়েছিলাম, যেখানে আপনি প্রত্নতাত্ত্বিক উপাদান বলছেন তারও তো অনেকগুলো ভাগ ছিল। হ্যাঁ, নিশ্চয়ই তার ভাগ ছিল। তার ভাগের মধ্যে প্রথমেই আসবে হচ্ছে লিপি, মুদ্রা এবং প্রাচীন ধ্বংসাবশেষ। ঠিক তিনটে ভাগে ভাগ হয়। আর লিখিত বা সাহিত্যিক উপাদান যেটা রয়েছে তার একটা হয় দেশীয় সাহিত্য, দেখতে পাচ্ছ দেশীয় সাহিত্য, আর একটা হচ্ছে বিদেশি সাহিত্য। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য এই দুটোর কথাই এখানে কিন্তু বলা হলো এবং আমরা এটা দেখতেও পেলাম। ঠিক, এবার হিস্ট্রি নিয়ে যেটা মেনলি বলা হয়ে থাকে সেটা হচ্ছে ইতিহাস আর হিস্ট্রিটা একদমই এক নয়। হিস্ট্রি শব্দটা গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসছে, যার মানে কোনো কিছুর এক্সপ্লোরিং করা, মানে কোনো কিছুর অনুসন্ধান করা। ঠিক আছে, কোনো কিছুকে খুঁজে বার করবার চেষ্টা করা, এটা হচ্ছে হিস্ট্রির ধর্ম। আর ইতিহাস হচ্ছে যা কিছু পুরনো হয়ে যায় তাই হলো হচ্ছে হিস্ট্রি। মনে থাকবে? বেশ। ইতিহাস অতীতের ঘটনাগুলির একটি গুরুত্বপূর্ণ রেকর্ড, মানবজাতির একটি অর্থবহ গল্প যা মানুষের সমস্ত দিকগুলিতে একটি সামাজিক গোষ্ঠীর জীবনে বর্তমান ঘটনাগুলির আলোকে কেন এটি ঘটে তার বিবরণ চিত্রিত করে। এটি মূলত মানব জগতের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? মাথায় থাকবে, এটাই হচ্ছে হিস্ট্রির মূল ব্যাপার।
দেখো এখানটা লেখাই আছে, আমি যা বললাম, এই যে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, গ্রিক ওয়ার্ড হিস্টোরিকা বা হিস্টোরিয়া থেকে এসছে, যার মানে এনকোয়ারি অনুসন্ধান বা নলেজ জ্ঞান, জ্ঞান আহরণ করা, ঠিক আছে। অ্যাকোয়ার্ড মানে এখানে আহরণ করা, অ্যান্ড ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান। খোঁজ নেওয়া, ঠিক আছে, জ্ঞান আহরণ। ঠিক আছে। এবার এই যে বলছে কোনো বিষয় একটি পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন তার অধ্যয়নের জন্য উপলব্ধ উৎসর উপর নির্ভর করে। এখানে উৎসটা এরকম হয়ে গেছে উৎস, হ্যাঁ, এটা হচ্ছে উৎস। ঐতিহাসিক উৎসগুলি হলো আমাদের অতীতের ঘটনাগুলি সম্পর্কে তথ্য পেতে এবং ইতিহাসের সঠিক কালানুক্রমিক এবং বৈজ্ঞানিক মূল্যায়নে সহায়তা করে। এবার আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক আর সাহিত্য সূত্র দুটো যে আমি ভাগ করে দিয়েছিলাম, এটা এখানে দেখালাম। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এই থিওরমটা মানে এই যে আমাদের কি বলবো, এই ছবিটা, এই পিকচারটা আমাদের কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, যেখানে বলছে প্রত্নতাত্ত্বিক উৎস আর সাহিত্য উৎস। প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে লিপি, মুদ্রা, ঠিক আছে, স্মৃতিস্তম্ভ, আমাদের শিলমোহর, এগুলো সব রয়েছে। আবার যখন আমরা পুরোপুরি সাহিত্যের উৎসে যাচ্ছিলাম, তাকে দেখো টেবিলটায় দুটো ভাগ করে নিয়েছি, একটা দেশীয় আর একটা বিদেশি সাহিত্য। আর এই যে বিদেশি সাহিত্য যেটা হয়, বিদেশি সাহিত্যর মধ্যে আমরা মেনলি দেখতে পাই ওই ভ্রমণ কাহিনী বা পর্যটকদের বিবরণ, ঠিক আছে, এই ধরনের কিছু। আর ভারতীয় সাহিত্যের মধ্যে আমরা মেনলি যেটা দেখতে পাই, একটা হচ্ছে বৈদিক সাহিত্য, ঠিক আছে, আর একটা হচ্ছে অধর্মীয় সাহিত্য। অধর্মীয় মানে যেখানে রিলিজিয়াস কিছু বলা হয়নি, কালচারাল কিছু নিয়ে লেখা হয়েছে। ঠিক, তাহলে রামায়ণ, মহাভারত, তারপরে ঋগ্বেদ, সামবেদ, এগুলো সব যাবে আমাদের ধর্মীয় সাহিত্য। আর এগুলোর বাইরে যেমন হচ্ছে কালিদাসের ধরো লেখা আমাদের মালবিকাগ্নিমিত্রম, তাই তো, এই মালবিকাগ্নিমিত্রম একটা কি লেখা হলো, অধর্মীয় একটা লেখা হলো। ঠিক এই জিনিসটা মাথায় ঢুকে গেলে তোমাদের আর অসুবিধা কিচ্ছু হয় না। এবার স্যার এই যে সংস্কৃত সাহিত্যেই কি সব লেখা হয়েছে, অন্য সাহিত্যে কিছু লেখা হয়নি? তাহলে এখানে চলে আসে সঙ্গম সাহিত্যের কথা। দেখো একেবারে লাস্টে ডিনোট করা হয়েছে এখানে এই সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য মানেই হচ্ছে এটা হলো তামিলনাড়ুর ওপর বেস করে লেখা, মানে তামিলল্যান্ডে লেখা। তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে তামিল ভাষা। বেশ উন্নত মানের লেখা, ঠিক আছে, যেমন শিলাপ্পটি গরম, জুয়েলারি অ্যাঙ্কলেটস, এই যে লেখাটা, ঠিক আছে, ইলঙ্গ ভাদিগলের লেখা, এই লেখাটা হচ্ছে তোমার বলতে পারো একেবারে তামিল সাহিত্যের একটা ক্লাসিক লেখা। তারপরে আমরা যে বইটাকে বলি বাইবেল অফ তামিলল্যান্ড, তাই তো, মানে তামিলনাড়ুর পটভূমিতে যে রচনাটা হয়েছে সেটা বাইবেলের সমতুল্য। এরকম একটা বই আছে যার নাম তিরুকুড়াল, তাই তো, তিরুকুড়াল বা কৌড়াল, এই একটা বই। আর একটা বই আছে যে বইটাকে বলা হয় ওডেসি অফ কি বলা হয় তামিল লিটারেচার। তাহলে কি হবে? তাহলে হবে মণিমৈখলই, সাত্তানারের লেখা। তাহলে বোঝা গেল, এগুলো আমরা ডিটেল আলোচনা করব যখন আমরা সঙ্গম সাহিত্য পড়াবো। নেক্সট আমরা পরের ছবিটায় চলে যাই। পরের ছবিটাতে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে বৌদ্ধ সাহিত্য আছে একদিকে, জৈন সাহিত্য আছে, একবারে ব্রাহ্মণ্য সাহিত্য আছে, এবং সেগুলোর যে ভাগ পরপর দেওয়া হয়েছে, 4টে বেদ, তারপরে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা। আবার যেগুলো সত্যি কথা বলতে গেলে শ্রুতি গ্রন্থ মানে শুনে শুনে মনে রাখা হতো, আর যেগুলো হচ্ছে স্মৃতি গ্রন্থ, তাই তো, স্মরণ করা, তাই না, সেটা হচ্ছে স্মরণ করতে হতো। যার মধ্যে মহাকাব্যগুলো পড়বে, রামায়ণ, মহাভারত, তুমি বেদের বেদাঙ্গের কথা বলতে পারবে, তারপরে পুরাণের কথা বলতে পারবে। এগুলো হচ্ছে সেই অর্থে স্মৃতিশাস্ত্রমূলক গ্রন্থ। ক্লিয়ার? ছবিটা পরিষ্কার হচ্ছে? নেক্সট, এবার এখানে
যেটা দেখানো হয়েছে সেখানে পরিষ্কার দেখানো হচ্ছে বিদেশি পর্যটকরা যে এসছিল তারা কোন দেশ থেকে বিলং করেছে। যেমন চীন থেকে ফাইয়েন এসছিল, ইৎসিং এসছিল, হিউয়েনসাং এসছিল, লামা তারানাথ এসছিল তিব্বত থেকে, তাই তো। এবং এদের বিবরণী খুব গুরুত্বপূর্ণ। যেমন ফাইয়েনের ফো কৌকি বেশ, হিউয়েনসাংয়ের সি ইউ কি বিখ্যাত। এবার যদি জিজ্ঞেস করে ফাইয়েন কার সময় এসেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত একদম, আর হিউয়েনসাং হর্ষবর্ধন। আবার দেখো যখন আমরা আর্লি মেডিয়েভেল এজে আরব পর্যটকদের আসতে দেখলাম, তার মধ্যে সুলেমানের কথা পাই আমরা। সুলেমান এখানে পাল, সেন, পাল, বিশেষ করে পালদের সমসাময়িক ছিল। আল মাসুদি, তাই তো, একজন খুব বড় জিওগ্রাফির নলেজ সম্পন্ন পর্যটক। অল বেরুনি সুলতান মাহমুদের সময় ভারতে এসেছিল 1017 এডিতে। এনার যে বই তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ, এটা খুব বিখ্যাত। আবার মার্কো পোলো, যে সত্যি কথা বলতে গেলে এখানে খালি পরিভ্রমণই করতে এসেছিলেন 1292 থেকে 94, তখন দিল্লির সুলতান ছিলেন জেলালউদ্দিন খলজি। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় 1333 সালে আমাদের কোথায় এসেছিল, এই আফ্রিকার জাঞ্জিবার থেকে বা মরক্কো থেকে আমাদের ভারতে এসেছিলেন। ঠিক। এবার দেখো আমাদের বিদেশি যে রোমান ঐতিহাসিকরা আছেন, গ্রিক ঐতিহাসিকরা আছেন, তার মধ্যে হেরোডেটাস, থুকিডিডিস, তাই তো, ডায়োনিসিয়াস, টলেমি, প্লিনি, মেগাস্থেনিস। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভারতের পটভূমিকায় অবশ্যই মেগাস্থেনিস, তার লেখা বইটা ইন্ডিকা। এটা আমাদের মৌর্যদের কি বলবো মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, 7 রেসিয়াল গ্রুপ, এগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। এবং এটাও আমাদের জেনে নিতে হবে, এটা পরীক্ষার কোশ্চেন, যে মৌর্যদের লিটারেচারে কোন সাহিত্যটা লস্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, তাহলে মেগাস্থেনিসের ইন্ডিকা উত্তর হবে। ক্লিয়ার? কি বললাম? অ্যান্সার তখন মেগাস্থেনিসের ইন্ডিকা হবে। এবার তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো যুক্তি দিচ্ছেন, এবার এখানে আপনার কি যুক্তি থাকবে? আপনাকে একটা পাল্টা প্রশ্ন আমরা করছি, সেটা হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা কিন্তু ইংরেজিতে অনুবাদ বিক্রি হয়, তাই তো, এই বুক ফেয়ারে এখনও বিক্রি হচ্ছে। তাহলে স্যার বইটা তো ছিল না, এখানে আমরা ভুল করছি। তখনও ছাপাখানা আবিষ্কার হয়নি। কেউ যদি কোনো একটা ভালো বই লেখে, তখন সেখানকার রাজা ঘোষণা করে দেয় যে এই বইটাকে যেন একদম হুবহু টুকে রাখা হয়, বা নকল করে রাখা হয়, টুকে রাখা হয়, এবং বইটা সংরক্ষিত থাকে। তা মেগাস্থেনিসের ইন্ডিকা হারিয়ে গেছে, কিন্তু যারা বইটাকে টুকে রেখেছিল সেই বইটা পাওয়া গেছিল, এবং সেই বইটাই পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ হয়। বোঝা গেল? নেক্সট, তারপর চলে যাচ্ছি। এবার দেখো যে প্রত্নতত্ত্বের যে একটা মূল উৎস, তাই তো, তার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে বলছে যে একটা আবিষ্কারকে তোমার সঠিকভাবে প্রমাণ করা। যে আমি সিন্ধু সভ্যতায় কিছু শিলমোহর পেয়েছি, সেই শিলমোহরে যে প্রাণীটার ছবি দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি আমাদের একটা ঘোড়ামুখো একটা প্রাণী, কিন্তু মাথায় একটা শিং রয়েছে, তাই তো। এই প্রাণীটাকে আমরা দেখতে পেয়েছি, তাহলে এই প্রাণীটার অস্তিত্ব উঠে আসলো কোথা থেকে? একটা শিলমোহর থেকে। তাহলে সেটা আমাদের প্রমাণ করলো। ঠিক, বোঝা গেল? তারপরে বলছে যে কুচ বিশিষ্ট সার, কুচ বিশিষ্ট সারটা একটা শিলমোহরের গায়ে পাওয়া গেছে, তাই তো, এটাও আমাদের প্রমাণ করছে। নেক্সট, এবার যেটা আমরা বলি সেটা হচ্ছে এই আমাদের এক কথায় বলে আর্কিওলজি, তাই না। এই আর্কিওলজিটা আমাদের কি ঠিক করে দেয়? সেটা হচ্ছে যে একদম প্রমাণ করে দেয়, ঠিক আছে, সেই সময়কার জীবন, সেই সময়ের যে একটা কোনো রাজনীতি কীরকম ছিল, ঠিক আছে, এবং তাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিগুলোই বা কী ছিল, তার একটা প্রমাণ পাওয়া যায়। কিভাবে প্রমাণ পাওয়া যায়? যখন আমরা দেখতে পাই যে একটা মন্দিরের গায়ে কিছু লেখা হয়েছে, যে এটা লেখাটা পড়ে বুঝতে পারলাম যে এটা আমাদের কি করা হয়েছে, এই মন্দিরটাকে রাজা জনকল্যাণের স্বার্থে দান করেছেন, সেটা এখানে পরিষ্কার লেখা আছে। আবার আমরা কোনো লিপিতে এরকমও দেখতে পাই যে লিপিতে পরিষ্কার লেখা আছে যে আমি অমুক রাজাকে হারিয়ে দিয়েছি, তাই পরাস্ত করার জন্য এই লিপি আমরা কি এই ভিক্টরি বা এই জয়ের জন্য স্মৃতি হিসেবে আমরা লিপিবদ্ধ করছি, তাই তো। এরকমও হয়, এরকম প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে সমুদ্রগুপ্তের যখন আমরা দেখতে পাই এলাহাবাদ ইনস্ক্রিপশান বা এলাহাবাদ প্রশস্তি, সেখানে আমরা দেখতে পাই যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9টা রাজাকে দুবারের যুদ্ধে হারিয়েছে, সেটা কিন্তু উল্লেখ আছে,
ঠিক আছে, এটা একটা বড় রকমের প্রমাণ। নেক্সট, এবার বলছে প্রত্নতাত্ত্বিক উৎসগুলিতে অতীতের সংস্কৃতির সমস্ত শারীরিক প্রমাণ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন খনন ও অনুসন্ধানের ফলে উদ্ধার করা প্রাচীন অবশিষ্টাংশ এবং স্মৃতিস্তম্ভ, ভবন এবং সমাধিগুলির ধ্বংসাবশেষ, মৃৎশিল্প, অস্ত্র সরঞ্জাম, মুদ্রা, শিলালিপি এবং পাথরের খোদাই এবং আমাদের এই ডাম, যেটাকে আমরা মিডডেন বলি, নিদর্শন আমরা পাই। কীরকম আমরা দেখতে পাই, একটা ভালো উদাহরণ তোমাদের দিই, একটা চাঞ্চল্যকর উদাহরণ। বম্বে হাই মানে মহারাষ্ট্র, সেখানে একটা জাহাজ কিছুটা দূর গিয়ে আর দেখছি এগোতে পারছে না, কিছুতেই এগোতে পারছে না, খুবই দামি জাহাজ, তখন দেশ স্বাধীনও হয়ে গেছে, তারপরে এরকম অসুবিধা হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে বোম্বাই হাইয়ের যে মেইন ইঞ্জিনিয়াররা আছে এটাকে অবগত করলো, বেশ কিছু ডুবুরি নামানো হলো এবং ডুবুরি নেমে পেলো বিশাল বড় বড়, ধরে রাখো এক একটা প্রায় 80 ফুটের কাছাকাছি, 80 ফুট 90 ফুটের মতো দুটো বড় কাঠের পাটাতন পেল। যখন এই কাঠের পাটাতনটাকে তপরে তোলা হলো, দেখলো তামিল ভাষায় কিছু একটা লেখা আছে এবং লেখাটা অনুসন্ধান করে জানা গেল যে এটা সঙ্গম যুগের কোনো বড় একটা নৌকো বা জাহাজের দুটো কাঠের অংশ খুলে গেছিলো বা বন্যা হয়েছিল এবং সেই নৌকো তলিয়ে গেছিল, যা দুটো কাঠের সেপারেট হয়ে গেছে এবং সেটার উপরে অতদিন সমুদ্রের নোনা জলে পড়েও নষ্ট হয়নি। দেখা গেল তাতে যে কেমিক্যাল ইউজ করা হয়েছে বা তাতে যে লেখাটা লেখা হয়েছে অনেক অনেক সায়েন্টিফিক। ঠিক আছে, তখন বোঝা গেল যাদের সন্দেহ ছিল যে সঙ্গম যুগ আদৌ আছে না নেই, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। ক্লিয়ার? বোঝা গেল এটা? নেক্সট, তাহলে সমুদ্রের তলদেশে চূড়ান্ত উৎসগুলিকে জলের নিচে আমাদের যে অস্তিত্ব থাকে সেটাকে যখন সামনে আনা হয় এবং সেটা প্রমাণিত হয়। বহু বহু জিনিস, যেমন দ্বারকায় পাওয়া গেছে যে বাসুদেব শ্রীকৃষ্ণের বলা হচ্ছে তার প্রাসাদটা নাকি জলের তলায় চলে গেছে, কিন্তু নষ্ট হয়ে যায়নি। এবার এই যে উৎসগুলোকে আমরা যে পরীক্ষা করি, সে পরীক্ষার জন্য অনেক রকম বৈজ্ঞানিক পরীক্ষা আছে। যেমন ধরো একটা পরীক্ষা আমি বলছি, রেডিও কার্বন 14 টেস্ট। রেডিও কার্বন 14 একটা পরীক্ষা দিয়ে সেখানে হলো দেওয়াল, মানুষের কঙ্কাল, এগুলোর মধ্যে কি থাকে? অঙ্গার থাকে, তাই তো? এবং এই অঙ্গার থাকলে তার উপর পরীক্ষা করে বলা যায় এটা কত বছর আগের। রেডিও কার্বন 14 টেস্টের থেকেও আরও কিছু নতুন অ্যাডভান্স কিছু বেরিয়েছে। টাটা ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ডক্টর ডিপি আগরওয়াল এটা করেছিল 62 থেকে 64 সালের মধ্যে। 2000 সালে প্রত্নতত্ত্বে আরও কিছু নতুন নতুন আমাদের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে আরও সূক্ষ্ম, আরও স্পেসিফিক টাইম বলা যায়। যেমন বিজ্ঞানী গাইগার কাউন্টার, ঠিক আছে, এই বিজ্ঞানী গাইগার কাউন্টার এই যন্ত্রটা আবিষ্কার করেছিল বলে আমরা এটাকে গাইগার কাউন্টার মেশিন বলি, যা দিয়ে এই পুরাতন তত্ত্বের আমাদের প্রমাণ আমরা করতে পারি। নেক্সট, তাহলে এখানে বললাম কার্বন ডেটিং বললাম। এবার বলছে যে ভূগর্ভস্থ মানে মাটির নিচে জলের পরিমাণ এবং কাদার লেয়ার বা মাটির লেয়ার দেখে সেটার সময়কাল নির্ণয় করা যায়। এটাকে আমরা বলি ডেন্ড্রোলজি। সিন্ধু সভ্যতার ডেন্ড্রোলজি টেস্ট করে বলা হয়েছিল এটা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কি হয়েছিল, এইখানে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। ঠিক এরকম একটা বলা হয়েছিল। এবার এই রেডিও কার্বন 14 আমি যা যা বলে দিয়েছি সেটা হচ্ছে টাটা ফান্ডামেন্টাল রিসার্চ থেকে জীবন্ত প্রাণীর মধ্যে করা যায়, যার মধ্যে অঙ্গার আছে, ঠিক আছে, কার্বন আছে আর কি, তার উপরেই করা যায়। এইবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে এই যে জলজ প্রাণী, তাই তো, তারপরে হচ্ছে শ্যাওলা, মশ, ঠিক আছে, এইগুলোর ওপর পরীক্ষা করা যায়। যেমন আমি একটা চাঞ্চল্যকর কথা বলছি, 1960-ষাটের দশকে ঘটনাটা ঘটেছিল মাদাগাস্কারে। মাদাগাস্কারে একটা বিশাল সাইজের মাছ ধরা পড়ে জেলেদের তোমার কি বলো জালে, এবং সেই মাছটা যখন পরীক্ষা করা হয় বলছে যে এই মাছটা হলো প্রায় মোটামুটি ওই 1 কোটি বছর আগেকার একটা প্রজাতির মাছ, এবং মাছটার নাম হলো কি সিলকান্ত। তখন ওই 1
কোটি বছর ধরে ওই একটা মাছ, মানে ওই মাছের কি বলবো, ওই স্পেসিসগুলোর জীবিত রয়েছে, সেটা থেকে ওরা বলল এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, তাই তো। এবং এই লিভিং ফসিলস বা জীবন্ত জীবাশ্মের মধ্যে চলে গেল কি আমাদের এই মাদাগাস্কারের ধরা মাছটা, যার নাম সিলকান্ত। যেমন আমরা প্লাটিপাসকে বলি, বহু পুরনো। যেমন আমাদের আরশোলা, বহু পুরনো, তাই তো। আর যারা তোমরা জুরাসিক পার্ক দেখেছো, তারা দেখেছো যে ডিএনএ বার করলো কিন্তু বিজ্ঞানীটা একটা মশার থেকে, তাহলে মশাও বেশ পুরনো, ঠিক। তাহলে সব কিছুই যে নষ্ট হয়ে যায়, ভেসে যায়, এমন কোনো ভাববার নেই। বিজ্ঞানীরা এমনও কথা বলছে, মেদিনীপুর অঞ্চলে বেশ কিছু নদী আছে, সে নদীর মধ্যে একটা জায়গায় বলছে মোহনার দিকে, মানে মোহনার কাছে যদি জাল ফেলা যায়, এরকম বহু পুরনো আমলের তোমার কি মাছ পাওয়া যাবে, বহু পুরনো আমলের, তাই তো। বেশ, এটাই হচ্ছে ইতিহাসের কি বলবো, এই নিখুঁত যন্ত্রপাতিগুলো, এগুলো কিন্তু আমাদের সেই প্রমাণ করে দেয়। চলো এবার আমরা রাজস্থান আর কাশ্মীরে যে কৃষিকাজ হতো তার প্রমাণ করে দিয়েছিল। বিশেষ করে আমি বলবো তোমাদের মেহেরগড় বলে যে একটা অঞ্চল ছিল, যেটা বালুচিস্তানে, সেই পাকিস্তানে চলে গেছে এখন বর্তমানে, সেটা 7000 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল। বলছে 7000 থেকে 5000-এর মধ্যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই মেহেরগড় অঞ্চলে কি হয়েছিল, আমাদের চাষাবাদ শুরু হয়েছিল। হুইট আর বার্লি, তাই তো, ডেট, খেজুর, এগুলোর চাষ হয়ে গেছে। তাহলে জব, গম, খেজুর, এগুলোর চাষ হয়ে গেছে, ঠিক আছে। বেশ, এবারে আমরা ডেটিংয়ের হিসেবটা করব। স্যার আমরা কিভাবে বলি যে এখন 2025 সাল, তাই তো, 6ই ফেব্রুয়ারি, স্যার আমরা এটা হিসেব কিভাবে করি? তাহলে আগের হিসেব যেটা ছিল সেটা হচ্ছে হোমো ইরেক্টাস থেকে মানুষ যখন আমাদের কি হলো, হোমো সেপিয়েন্স, এবং পরে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এই পর্বে মানুষ সময়টা থেকে আগে একটা যা ধরতো তার থেকে -1 -1 -1 করে সময়টা আমাদের এগোতো, কিন্তু পরে একটা সময় আমরা কি করি, +1 করতে থাকি। তাহলে এখানে যে লোকটার জন্য চেঞ্জ হয়ে গেছিল তার নাম জেসাস খ্রাইস্ট। কি হয়েছিল স্যার জেসাস খ্রাইস্ট? জেসাস খ্রাইস্ট জন্মগ্রহণ করেছিল 4 BC-তে, মনে থাকবে। 4 BC-তে জেসাস খ্রাইস্ট জন্মগ্রহণ করে সে যখন 1 বছরে পড়লো, মানে 3 BC-তে গেল, তখন এই 3 BC বলে আর কিছু থাকলো না, তখন হয়ে গেল 1 AD, অ্যানা ডোমিনি। তার পরের বছর মানে যেটা 2 BC, সেটা হলো 2 AD, যেটা 1 AD মানে 1 BC, সেটা হয়ে গেল 1 AD। তাহলে ইতিহাসে 4 BC-র পর আর কোনো BC-র কোনো অস্তিত্ব নেই, মানে বিফোর খ্রাইস্টের আর কোনো অস্তিত্ব নেই, সবই অ্যানা ডোমিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে 1945 শেষ হয়ে গেল, তখন একটা কথা চালু হলো যাকে আমরা বলি CE, যার মানে হচ্ছে কমন এরা। ঠিক আছে। আর বিপি বলে একটা শব্দ ইউজ করা হয়, বিফোর প্রেজেন্ট। এডি হচ্ছে অ্যানা ডোমিনি, ল্যাটিন শব্দ এটা। আর বিসি হচ্ছে বিফোর খ্রাইস্ট। ঠিক আছে, পরিষ্কার করে দিলাম এটা। এবারে আমরা যাব হচ্ছে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় হচ্ছে মন্দিরগুলি, তাই তো, প্রাসাদ, মন্দির, এগুলো আমরা দেখতে পাই। সেখানে অনেক কিছুই খোদাই করা থাকে, যেখানে বোঝা যায় যে এই ব্যক্তি তৈরি করেছিল বা এই ঘটনার জন্য এটা তৈরি হয়েছিল। যদি আমরা আকবরের ফতেপুর সিক্রি দর্শন করি, আর ফতেপুর সিক্রি থেকে যদি আমরা বুলন্দ দরওয়াজা দেখতে যাই, পরিষ্কার দেখতে পাবো যেখানে লেখা আছে যে এটা গুজরাট জয়ের স্মৃতি হিসেবেই তৈরি হয়েছে। ক্লিয়ার? এটার এখানে হচ্ছে সবচেয়ে বড় তোমার প্রমাণ। এবার বলছে যে স্যার আপনি মন্দির বলছেন, আপনি মসজিদ বলছেন, আপনি প্রাসাদও বলছেন, কোথায় আপনি তো বলছেন না কোনো গুহার কথা। অবশ্যই আসবে। গুহাতে প্রাচীন মানুষ তখনও এই ভাষা লিখতে শেখেনি, তখন তার গায়ে চক্খড়ি দিয়ে বা কিছু দিয়ে সে দেওয়ালের গায়ে বাইসন শিকার করছে মানুষ, তার ছবি এঁকেছে। এটা কোথায় দেখতে পাই আমরা? ভীমবেটকার গুহাচিত্রে, তাই তো। বলছে প্রায় 1 লক্ষেরও বেশি সময় ধরে মানুষ এই গুহাটার মধ্যে বিশ্রাম নিয়েছে, থেকেছে, তাই না। এবং এই ভীমবেটকা সেই সময় থেকে এই সোর্সগুলো কিন্তু দিয়ে এসছে।
ঠিক আছে, সমাধি আছে, ঢিপি আছে, এর একটা বড় প্রমাণ। ভূপৃষ্ঠের মাটির উপর জমির একটি উঁচু অংশ, নিচে পুরনো বাসস্থান অবশিষ্টাংশ আচ্ছাদিত। আমরা দেখেছি ঢিপির নিচে আবার কি করা আছে, সুড়ঙ্গের মতো করে মানুষের থাকবার বন্দোবস্ত করা হয়েছে, এটাও আমরা দেখেছি। ঠিক আছে, এবার এই ঢিপির অনেক রকম তোমার ভাগ রয়েছে। যেমন ধরো এই ঢিপিটা অনেক সময় সমাধি ক্ষেত্রের জন্য উঁচু ঢিপি কেউ করত, কেউ আবার এই ঢিপিটাকে কিছু একটা স্মৃতির উদ্দেশ্যেও করত। ঠিক আছে, তাহলে মাউন্ডের গুরুত্ব একই রকমভাবে মন্দির মসজিদ বা প্রাসাদের মতো আছে। ঠিক আছে, এবারে ঢিপি খুঁজে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। যখন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে তখন আমরা বলেছিলাম যেটা ওয়ান কাইন্ড অফ, একটা হচ্ছে সমাধি ক্ষেত্র। ঠিক আছে, এবার এই খনন কার্যের একটা ব্যাপার আছে। খনন কার্যের ব্যাপারটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে একটা ধার দিয়ে খনন করা হয়, আবার কোনটা মাঝ বরাবর খনন করা হয়, এবং এটা লক্ষ্য রাখা হয় যেন বৃষ্টির জল না পড়ে সেই খনন কার্য নষ্ট হয়ে যায়। তাই ওপরটা দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো ঘিরে ফেলে। যেমন আমি তোমাকে একটা ভালো উদাহরণ দিচ্ছি, যদি কেউ পুরীতে এখন যাও দেখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো মন্দিরের ভেতরে তোমার কি করেছে, লোহার স্ট্যান্ড করে ওরা নতুন পাথর দিয়ে ওটাকে ঘিরে দিচ্ছে। তাই তো, সভ্যতার অনেকটাই কিছু নষ্ট হয়ে যাচ্ছে, বাট কিছু থাকছে, সংরক্ষণটা করছে। পুরো বা এর একটি বড় অংশ হিসেবে ঢিপি খনন করা এটি অত্যন্ত ব্যয়বহুল। প্রাচীন ভারতীয় ইতিহাসের অনেক পর্যায়ে বস্তুগত জীবনের সম্পূর্ণ বা পর্যাপ্ত চিত্র দেয় না। আর খনন করার সময় দৈর্ঘ্য অনুসারে খনন করা হয়, সাইটের একটি অংশের সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ওইখানকার কালচারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমরা দেখেছিলাম 3500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ওটা সমাপ্ত হয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে সবই আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদের বলা হলো। আর ছোট্ট করে আমি যেটা একটুখানি বলে দেবো, সাহিত্যিক উপাদানের ব্যাপারটা তোমরা দেখে নাও। সেটা হচ্ছে আমাদের, আমি ছোট করে যেটা আলোচনা করেছিলাম যে একটা হচ্ছে ধর্মীয় সাহিত্যগুলো আর একটা হচ্ছে অধর্মীয় সাহিত্যগুলো। যেমন কালিদাসের রচনাগুলোর মধ্যে অধর্মীয় সাহিত্য আছে। আমাদের কি বলবো, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা গুপ্ত যুগে, এটাও তোমার অধর্মীয় সাহিত্য। আর ধর্মীয় সাহিত্যগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি, এটা জাস্ট একটু মাথায় রেখে দেবে। আর পর্যটকদের বিবরণগুলো সেটাও আমি বলে দিয়েছি। তাহলে এই সাহিত্যিক উপাদান দিয়ে শুরু করে তারপর আমি প্রত্নতাত্ত্বিক উপাদানে ঢুকেছিলাম। এবার এখানে তোমাদের মুদ্রাটাও একটু জানতে হবে। মুদ্রা এখানে কখনো তৈরি হয় সোনার, কখনো সিলভারের, কখনো কপারের। কিন্তু মনে রাখবে ভারতবর্ষে ইন্দো গ্রিকরাই প্রথম স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছিল, তারপরে কুষাণরা, আর ভারতীয় বংশোদ্ভূত হিসেবে প্রথমে নিয়ে এসেছিল কারা, গুপ্তরা। এটা খালি মাথায় ঢুকিয়ে নেবে। এবার বলে রাখবে যে প্রথম পর্যায়ে কিন্তু তোমার প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আসেনি, সব তখন চলতো কপার, আর একটা হচ্ছে তোমার তাম্র মুদ্রা এবং রৌপ্য মুদ্রা। এটা মাথায় রেখে দেবে। 5 মার্ক কয়েন হতো, সেখানে ছাপ চিহ্নিত করে তলায় সাল তারিখ লেখা হতো। 6th সেঞ্চুরি বিসি মানে গৌতম বুদ্ধের সময় প্রথম 5 মার্ক কয়েন আসে। কিন্তু বৈদিক, পরবর্তী বৈদিকে 5 মার্ক কয়েন ছিল না, সেগুলো ছিল কি আমাদের গোল্ড পিসেস, স্বর্ণখণ্ড, মনে থাকবে। এবং তারপরেই এটার কিন্তু চাহিদা বাড়তে থাকে। বেশ, এবারে মুদ্রার পরে আমি একটা জিনিস বলে দেবো এখানে, যে মুদ্রা প্রমাণ করে ইকোনমিক কন্ডিশান। যেমন গুপ্ত যুগের যে স্বর্ণ মুদ্রা প্রমাণ করেছিল গুপ্তদের আর্থিক অবস্থা, তাই তো। মৌর্য যুগে অশোকের পরে স্বর্ণ মুদ্রা বলবো না, সিলভার কয়েনের মান নেমে গেছিলো। সেখান থেকে বোঝা যায় যে ওদের তোমার ইকোনমিক কন্ডিশান খারাপ হয়ে গেছিলো। সাতবাহনদেরও তাই, সাতবাহনরা সীসার তৈরি মুদ্রা তৈরি করেছিল। তা এটা একটা মস্ত বড় প্রমাণ। তাহলে কয়েন বা মুদ্রার গুরুত্ব এখানে। এবার শেষ পর্যায়ে আমি একটুখানি হাইলাইট করে দেবো যেটা, সেটা হচ্ছে স্যার লিপি নিয়ে একটুখানি বলবেন বলেছিলেন। লিপির কথাটা আমি বলে দিই যে বেশিরভাগ দেশীয় লিপি সেখানে রাজার কাহিনী, বিজয় কাহিনী লিপিবদ্ধ ছিল। কখনো রাজার মা রাজার কথা বলেছে, কখনো রাজার স্ত্রী রাজার কথা বলেছে। যেমন সাতবাহনদের দুটো লিপি, নাসিক আর একটা হচ্ছে নানঘাট,
এর সবচেয়ে বড় উদাহরণ। নাসিক হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী লিখেছিল ছেলের বিজয়ী কাহিনী। আবার আমাদের প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা লিখেছিল হচ্ছে নানঘাট ইনস্ক্রিপশন, স্বামীর বিবরণী। এছাড়া আমি বলে দিই প্রশস্তিমূলক কিছু রচনাও হয় এই ইনস্ক্রিপশন ছাড়া, যেমন ধরো বাণভট্ট লিখলো হর্ষচরিত, ঠিক, এটা একটা বড় উদাহরণ। আবার যখন হরিসেন লিখলো এলাহাবাদ প্রশস্তি, বা রবিকীর্তি লিখলো হচ্ছে আইহোল প্রশস্তি, এই প্রশস্তিমূলক সাহিত্যটাও কিন্তু এর মধ্যে থেকে যায়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনায় আরও একটা দিক এখানে থেকে যাবে। সেই দিকটা হচ্ছে যে স্যার সাহিত্য, ক্লাসিক সাহিত্যের কথাটা কিন্তু আপনি খুব একটা বললেন না। যেমন ক্লাসিক সাহিত্য যদি বলা হয় অশোঘোষের বুদ্ধচরিত, ঠিক, এটা আমি বলতে পারি, যেটা গৌতম বুদ্ধের জীবন নিয়ে লেখা। তারপরে আমি বলতে পারি আমাদের কালিদাসের লেখা, যেটা হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম, মহাভারত থেকে নেওয়া, মহাভারত থেকে নিয়ে এটা রচনা করা হয়েছে। এইগুলো হচ্ছে ক্লাসিক সাহিত্য, এগুলো পরীক্ষার মধ্যে দেয়, পরীক্ষা অনেক অনেক ক্ষেত্রেই দিয়েছে। এবার এখানে আমি একটা কথা বলবো, যেহেতু আজকে আমাদের ইতিহাসের উদ্দেশ্যটা মধ্যযুগ নয়, তাই এখানে ছবি থাকলেও আমি আলোচনা করছি না। সেটা হচ্ছে আকবর, শেরশাহ, ঠিক আছে, আমাদের কিংবা শাহজাহানের বা মোহাম্মদ বিন তুগলক বা ফিরোজ শাহ তুগলক বা ইলতুৎমিশের সময় মুদ্রাগুলো নিয়ে। এগুলো আমরা তখনই আলোচনা করব যখন আমরা মধ্যযুগের ইতিহাস শুরু করব। তাহলে এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে তোমাদের হিস্টোরিক্যাল সোর্সে যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট গোড়ার দিকে আমি বললাম ওগুলো লক্ষ্য রাখবে, আর যেখানে আমি হাইলাইট করে দিলাম এটার এই বোর্ডটার মধ্যে, সেগুলো একটু তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, ছাড়ছি তাহলে, বেশ, তার নেক্সট দিন আমরা আবার একটা টপিক নিয়ে আসবো।